জি স্যার। নেট বিডিএন থেকে বের হয়ে যাচ্ছে। কি হলো? এখন তো আছে, আবার হুট করে না বের করে দিল। এটা কি কোনো টাইম ইয়া আছে, মানে অনেক সেশন একসাথে একসাথে বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এখন শোনা যাচ্ছে? বারবার ইয়া জি স্যার। হচ্ছে, ডিস্টার্ব। আচ্ছা আমরা শুরু করি। ঠিক আছে, এখন এটা ছিল ওই যে বললাম যে কমন ফর্মুলা, তোমরা এটা কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, এটা ইউজ করতে পারবা। আর তাহলে আসলে এই ম্যাথটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, টু ভেরি লার্জ প্যারালাল প্লেটস আর মেইনটেইন এট ইউনিফর্ম টেম্পারেচার। ঠিক আছে, এটা হচ্ছে T1, এটা T2 টেম্পারেচার। এদের ইমিসিভিটি দেখো এক না, সো এটা ব্ল্যাক বডি না, সো দেয়ার আর সাম নেট হিট ট্রান্সফার ইন বিটুইন দেম। নাও ইউ নিড টু ক্যালকুলেট দ্যাট ওয়ান। ওকে, সো হাউ ক্যান উই প্রসিড? যেহেতু দুইটা অবজেক্ট আছে, তাহলে এদের মধ্যে রেজিস্ট্যান্স অবশ্যই একটা সারফেস এর আছে, এর একটা সারফেস আছে, আর এদের মাঝে একটা স্পেস রেজিস্ট্যান্স আছে, তাই তো? এই তিনটা রেজিস্ট্যান্স যে ওই আগের মতো ওইটা, তবে এরা ইনফাইনাইট প্যারালাল প্লেট, এখানে এরিয়া দুইটা সেম ধরা যায়, অনেক লেন্দি প্লেট। আর একটা এর রেসপেক্টের ভিউ ফ্যাক্টর 1 ধরা যায়, যেহেতু এটা 2D ফর্মুলা। যদি 3D হতো তাহলে আবার আমরা যে হোটেলস প্রসেসিং মেথড যেটা, ওইটা আমরা ইউজ করতে পারতাম। তো যাই হোক, আহ এইটা আর কি, যে আমাদের ভিউ ফ্যাক্টর 1, এটা দিয়ে তুমি ওই ইকুয়েশনটাকে রিডিউস করো, এইটা হয়ে যাবে। দেখো এরকম, খালি এরিয়াটাকে এখান থেকে এখানে নিয়ে আসছে। দেখো আমরা, চলো আমরা একটু টেবিলে দেখে আসি। এই যে আমাদের টেবিলটা, হ্যাঁ এই যে টেবিলটা, সরি টেবিলটা নিচে, ওইটা, এই যে টেবিলটা এখানে দেখো, খেয়াল করো এখানে, এই যে, এই কেসের সাথে মিলে গেছে পুরোপুরি। সো কিউ বাই এরিয়া, যেহেতু আমাদের ওয়াট পার মিটার স্কয়ার ইউনিটে আমাদের বলছে হিট ফ্লাক্স কত। আর বাকি থাকলো উপরে সিগমা T14 মাইনাস T24, আর নিচে ইমিসিভিটির এই ভ্যালুটা। ঠিক আছে, সো এইটা দিয়ে আমি এই ম্যাথটা সলভ করে ফেললাম। জাস্ট ভ্যালু গুলা বসালাম, ইমিসিভিটি, এরিয়া, জাস্ট ইজ ডান। 3625 ওয়াট পার মিটার স্কয়ার, যেহেতু মিলে গেছে ওটার সাথে। কোনো কারণে যদি ওই চারটা কেসের সাথে না মিলে, এখানে ঘাবড়ানোর কিছু নাই। পরীক্ষার হলে তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। ইউ হ্যাভ দ্য মেইন বেসিক ফর্মুলা, এটা ইউজ করো। ধরো এরকম একটা প্লেট, এরকম একটা প্লেট, এদের মধ্যে কত হিট ট্রান্সফার, জাস্ট ভিউ ফ্যাক্টরটা বের করে নিবা নিজের মতো। ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা। হ্যাঁ, সো যে কোনো টু সারফেস বডির মধ্যে রেডিয়েশন, ইফ নট ব্ল্যাক বডি, ইউ ক্যান ইউজ দিস ওয়ান। ইভেন একটা ব্ল্যাক বডি হলে এটা ইউজ করতে হবে, বাট দুইটা ব্ল্যাক বডি হলে এটা ইউজ করার দরকার নেই। একটা ব্ল্যাক বডি হলে এটা বাদ যাবে, এটা থাকবে রেজিস্ট্যান্স। দ্যাটস ইট। ঠিক আছে, বুঝা গেছে এই প্রবলেমটা? টু সারফেস এনক্লোজার হলে কিভাবে করা যায় অ্যাপ্রোচটা, নেট সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে? এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন্স অন দ্যাট? কোশ্চেন আছে কোনো তোমাদের? নো আচ্ছা, স্যার। না থাকলে আমরা একটু আগাই। তিন সারফেস যদি হয়, তিনটা সারফেস, সেই ক্ষেত্রে কি হবে? এই থ্রি সারফেস হলে বিষয়টি একটু কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? তখন আরেকটা অবজেক্ট চলে আসতেছে, তো আরেকটা অবজেক্ট চলে আসার অর্থ কি, তার একটা নিজস্ব আহ রেজিস্ট্যান্স আছে সারফেস, আর তার, সে যদি ওই দুইটা অবজেক্টের সাথে কানেক্টেড হবে, তাহলে স্পেসের আরো দুইটা রেজিস্ট্যান্স অ্যাড হয়ে যাবে। তো আরো এক্সট্রা তিনটা রেজিস্ট্যান্স নিয়ে, এই যে 3 নাম্বার সার্ফেস যখন ইনক্লুড করলাম, এক্সট্রা আরো তিনটা রেজিস্ট্যান্স নিয়ে সে সার্কিটে যোগ হলো। এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এই, তো এখন কথা হলো এটা এরকম হলো কেন ডায়াগ্রামটা? আসো চিন্তা করি। 1 নম্বর অবজেক্ট AB1, তার নিজস্ব একটা সারফেস রেজিস্ট্যান্স আছে, বিকজ এটা ব্ল্যাক বডি না। সেম ওয়ে সেকেন্ড একটা অবজেক্ট, তার নিজস্ব একটা সারফেস রেজিস্ট্যান্স আছে, বিকজ এ ব্ল্যাক বডি না। EB2, J2, আর থার্ড একটা অবজেক্ট EB3, J3,
1 minus epsilon 3 A3 E3 এই তাহলে এদের ই থেকে যেতে যেতে একটা করে রেজিস্ট্যান্স, কিন্তু মাঝে যে গ্যাপ রয়ে গেল, এই গ্যাপটা কি স্পেস, এই তিনটার মাঝে যে স্পেস, এই যে গ্যাপটা স্পেস, এই গ্যাপটা। তাহলে এর রেসপেক্ট স্পেস রেজিস্ট্যান্স আছে, এর রেসপেক্টে, এর রেসপেক্টে, প্রত্যেকের সাথে সেই স্পেস রেজিস্ট্যান্স গুলো অ্যাড করি। এই যে ডিফারেন্ট কালার ইউজ করতেছি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তিনটা স্পেস রেজিস্ট্যান্স। তার মধ্যে এটাকে লেখা যায় 1/A1, কারণ স্পেস রেজিস্ট্যান্স 1/A1 মানে যেখান থেকে যাবে, এই এদিক দিয়ে তাকাও, তাহলে ভিউ ফ্যাক্টর 1 2, এটা হবে 1/A1 ভিউ ফ্যাক্টর 1 থেকে 3, এদিক থেকে দেখাও 1/A2 F23, তুমি এটাকে এভাবেও লিখতে পারো, এদিক থেকে 1/3 F32, এটাও লেখা যায়। তাহলে সার্কিট ডায়াগ্রামটা আগের মতো কিন্তু সিরিজ এভাবে রইল না, ঠিক আছে? এটা তো বোঝা যাচ্ছে, দেয়ার আর সাম কমপ্লেক্সিটি একটা অবজেক্ট আসার কারণে। হ্যাঁ, সো এখন তাহলে আননোনও বেড়ে গেল। আগে ছিল EB1 J1 J2 EB2, এখন যেহেতু একটা অবজেক্ট আরেকটা আননোন J3 চলে আসলো। এখন এখানে টার্গেট কি? টার্গেটটা দেখো আমাদের মেইনলি যে কত হিট ট্রান্সফার হচ্ছে, প্রথম অবজেক্টটা কত পরিমাণ হিট ছাড়তেছে, সেকেন্ড অথবা থার্ড, অথবা তাদের সামেশন কত, এইটা এইটা যদি জানতে চাও তুমি, তাহলে এখানে দুইটা ইস্যু আছে। এখানে সব নোডের ইয়াগুলা জানতে হবে। তো ইউজুয়ালি EB1 কি? টেম্পারেচারের ফাংশন, সিগমা T4, এটা টেম্পারেচারের ফাংশন, এটাও টেম্পারেচারের ফাংশন। কিন্তু J1 J2 J3 এইগুলা ইউজুয়ালি টেম্পারেচার ফাংশন না, এটা ওই যে রেডিওসিটি, এই রেডিওসিটি আননোন রয়ে গেছে। তাহলে এই J1 J2 J3 তিনটা বের করতে হবে, তিনটা ইকুয়েশন দিয়ে। কিভাবে ইকুয়েশন গুলো জেনারেট করা যায়? মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস, এগুলো তোমরা ইলেকট্রিক সার্কিটে পড়েছো, মনে আছে? নোডাল অ্যানালাইসিস, কারেন্ট বের করা একটা সার্কিটের ক্ষেত্রে, নাকি পড়ো নাই? কেউ কি রিমেম্বার করতে পারো? 1 1 বা 1 2 বা 2 1? পড়েছিলাম স্যার 1 হ্যাঁ, 2 3। পড়েছো না? কি জি করছো একটু বেসিকটা মনে আছে? জাস্ট একটা লাইন। নোডে কি, ওটা অবজেক্টিভ কি ছিল? কারেন্ট বের করা। তো কিভাবে করতে? একটা নোডে ধরে নিতে সব কারেন্ট আসতেছে বা যাচ্ছে নোড থেকে, সামেশনটা 0, এটাই তো ওই নোডাল অ্যানালাইসিস এখানে করব। তবে এবার ধরো J1 যখন নোড, J1 নোড, কারণ আমি আননোন J1 J2 J3 বের করতে চাই, তাহলে J1 নোডে ধরে নাও কারেন্ট ঢুকতেছে, কারেন্ট ঢুকতেছে, কারেন্ট ঢুকতেছে, তিনটা। তাহলে এটাকে কি লেখা যায়? ভোল্টেজের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। তাহলে J1 যেটা এখানে ঢুকতেছে এটাকে লেখা যায় EB1, খেয়াল করো, মাইনাস J1 ভাগ 1/ε1 A1 এপসাইলন প্লাস এইটা ঢুকতেছে সেকেন্ড, এটাকে কি লেখা যায়? বলো, একজন বলো, এটাকে কি লিখবো? 1 মাস দিব, বাকি দুটো কম্পোনেন্ট বলো। হ্যাঁ, J2 minus J1 J2 minus J1, তারপর থামলে হবে না তো, এখানে তো দেখা যাচ্ছে, তুমি দেখে বললে হবে না। yes sir 1/A1 F12 আচ্ছা, তারপর একটা plus J3 minus J1 divided by 1/A1 F13 হ্যাঁ সমান কি, কি হবে? নোডাল অ্যানালাইসিস, 0 সামেশন হবে। অফ কারেন্ট 0, আমাদের তো কারেন্ট না, আমরা বলবো হিট ফ্লো Yes 0। সো এই দেখো J1, ভেরি গুড, তুমি 1 মাস। J1 এর জন্য এই যে তুমি নোটটা দেখো, সেম জিনিস তুমি কোন কোন নোটে দিতে পারো? সেম জিনিস J2 নোটে দিতে পারো, আর তুমি চাইলে J3 নোটে, এই দুইটা নোটেও তুমি দিতে পারো। তাহলে কয়টি ইকুয়েশন আরো ডেভেলপ করা যায়? আরো দুইটা। তাহলে টোটাল 3টা ইকুয়েশন হবে। আননোন কোনটা? 3টা, এই যে সেই ইকুয়েশন। এই এই ইকুয়েশন গুলোর অবজেক্টিভ হচ্ছে, তুমি যদি রেডিওসিটি না জানো, J1 J2 J3 না জানো, তুমি তো হিট ট্রান্সফার বের করতে পারো। তো এই 3টে ইকুয়েশন কনস্ট্রাক্ট করে 3 বডি যে আমাদের ইয়াগুলো অ্যানালাইসিস, সেই ক্ষেত্রে তোমাকে অ্যানালাইসিসটা করার জন্য এই 3টে ইকুয়েশন সলভ করে J1 J2 J3 এগুলো বের করতে হবে।
বুঝা যায়? সো আমরা একটা ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে তোমাদের থিওরিটা। তো এই যে সেই ম্যাথ, আসলে একটু ম্যাথটা করার চেষ্টা করি এবং দেখি আমরা। এই ম্যাথটা 3 বডি ডায়াগ্রাম, 2 বডিতে একটা করলাম, এটা 3। কেন 3 বডি? এই যে খেয়াল করো তোমরা এখানে, এটাকে আমরা বলতেছি 1 নাম্বার সারফেস, এইটাকে বলতেছি 2 নাম্বার সারফেস, এন্ড এটা ঘিরে আছে এই যে এটা 3 নাম্বার। যেহেতু 3টা সারফেস, 3 বডি প্রবলেম। তাহলে ওই যে সার্কিট ডায়াগ্রাম কিছুক্ষণ আগে যে দেখালাম, এই সার্কিট ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট করতে হবে। চোখ বন্ধ করে সার্কিট ডায়াগ্রামটা আমরা এঁকে ফেলি আবার। এই খুবই সহজ, এটা জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে। এই EB1, EB2, EB3, এই 3টা স্পেস রেজিস্ট্যান্স দিলাম, আর মাঝে থাকবে, সরি, সারফেস রেজিস্ট্যান্স দিলাম, মাঝে থাকবে স্পেস রেজিস্ট্যান্স। এই একটা, এই একটা, এই তো। যেহেতু এই 3টার মাঝে গ্যাপ আছে, রেডিয়েশন হচ্ছে স্পেস রেজিস্ট্যান্স। এখন মজার বিষয় যেটা, এই প্রবলেমটা একটু সিম্পলিফাইড হয়ে গেছে। কেন হয়েছে আসলে আমরা দেখি। এটা EB1 আমি জানি, এটা J1, এটা J2, EB2, এটা J3, এটা EB3, অল আই নো। আর এগুলা জানি ভিউ ফ্যাক্টর, তাই তো, 1/A1 F1 3, এটা হবে 1/A2 F2 3, যদি এইভাবে লিখি। এটা হবে 1/A1 F1 2, সেটা আমি বুঝলাম। আর এগুলো যেহেতু আমাদের সারফেস, 1/ε1 A1 ε1, 1/ε2 A2 ε2, 1/A3 ε3। এখন আমার কোশ্চেন তোমাদের কাছে, কে বলতে পারবা কোন রেজিস্ট্যান্স, এই 6টা রেজিস্ট্যান্স কি অ্যানালাইসিসে লাগবে, না কোনোটা বাদ যাবে মনে হচ্ছে? যদি মনে হয় কোনোটা বাদ যাবে, কেন যাবে, কারণ দর্শাও, বলো তো। সারফেস টেনটার দিকে তাকাও, ছবিটা দেখো, ফিগার 12-7 ভালো করে দেখো। Sir, হ্যাঁ A2, বলো। F2, 3টা যাবে since black, sir. No, sir. বলো বলো তুমি, সমস্যা নাই। ব্ল্যাক, আচ্ছা, Black ব্ল্যাক হলে surface. কি হবে? Sir, হুম, পুরোটা absorb করে ফেলে, তাই ইয়া হবে না। এমিসিভিটি কত হবে ব্ল্যাক হলে? Emissivity 1, sir. ভেরি গুড, এমিসিভিটি 1, তার মানে এটা 3 নাম্বার, তাহলে ε3 1, তাই তো। তাহলে Yes, কোন sir. রেজিস্ট্যান্সটা বাদ যায় ডায়াগ্রাম থেকে, তুমি বলো। Sir, A2, F2, 3 যাচ্ছে। ঠিক করে দেখো, So, তুমি তো অ্যান্সার দিয়ে sir. দিছো কাছাকাছি। ভালো করে দেখো 6টা রেজিস্ট্যান্স কোনটা বাদ যাবে। So 1 minus epsilon 2 divided by 2. যে বলতেছিলা প্রথমে, তুমি বলো কোনটা বাদ যাবে, চোখে দেখলে তো বোঝা যায়। ε3 1, তাহলে কোন রেজিস্ট্যান্স বাদ যাবে এখানে ডায়াগ্রামে? স্যার নিচেরটা EB3টা। এটা, এটা বলতে পারতেছো না। এই, এটা 1, 1 - 1, তাহলে কি হলো, 0। এটা বাদ যাচ্ছে, কমে যাচ্ছে, এটা সারফেস রেজিস্ট্যান্স নাই, ব্ল্যাক বডি। সে EB3 আর J3 সেম, তার জন্য এই রেজিস্ট্যান্সটা বাদ হয়ে গেল। ইজি হয়ে গেল অ্যানালাইসিস। কেন ইজি হয়ে গেল? এক্সট্রা একটা রেজিস্ট্যান্স চলে গেল, J3 সমান EB3। এখন আমি যদি এই 3 নাম্বার টেম্পারেচার জানি না আমি 400, তাহলে সিগমা T⁴ সমান J3 বের হয়ে গেছে ম্যাথে। তাহলে 3টা ইকুয়েশন আলটিমেট লাগতেছে না, এটা একটা ইকুয়েশন, J3 সমান EB3 সমান সিগমা T⁴, এটা একটা ইকুয়েশন। শুধু J1 J2 নোডে অ্যাপ্লাই করলেই J1 J2 বের হয়ে আসবে। তো এই ধরনের ম্যাথ গুলা যেখানে 3 বডি ব্ল্যাক সারফেস যদি একটা থাকে, খুবই হেল্পফুল। হ্যাঁ, যে আমাদের ওইটা, তো ব্ল্যাক সারফেস বলতে বোঝাচ্ছে কি, ব্ল্যাক বডি অ্যাজাম্পশন যদি করা যায়, ধরো খুবই ক্লোজ টু 1 ইমিসিভিটি, 0.9, 0.95, অ্যাজুম করে নিতে পারো। আর না করলে তোমাকে ওই রেজিস্ট্যান্স ধরে অ্যানালাইসিস করতে হবে। এরিয়ার সাথেও ডিপেন্ডেন্ট, এরিয়া যদি খুব বেশি হয় সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কমে যাবে, এরিয়া বা কমে গেলে রেজিস্ট্যান্স অনেক বেশি হবে। সো ম্যাটার্স এটা। তবে 1 না হলে, বা 1 যদি ব্ল্যাক পেইন্ট হয়, ইট উড বি লাইক 1। হ্যাঁ, ব্ল্যাক সারফেস, ব্ল্যাক পেইন্ট আমরা জানি ব্ল্যাক সারফেসে নেয় আচরণ করে।
আদারওয়াইজ এনি কনক্রিট হলে ওটা এমএসসিবিটি অ্যাড হবে, এনি প্লাস্টিক হলে অ্যাড হবে, ডিপেন্ডস। তো যেটা বলার উদ্দেশ্য, এই ম্যাথটা এখন করতে গেলে আসলে তুমি J1 না হয় বললাম, বুঝলাম, J2 J3 সবই যদি বের করতে চাও, তাহলে তোমাকে আর কি জানতে হবে বলো তো? আর কি কি জানতে হবে এখানে প্রবলেমটা থেকে? রেজিস্ট্যান্স ডায়াগ্রাম তো দেখতে পাচ্ছ, কি কি জানতে হবে? আমরা তো বুঝলাম এটা এটা একটা রেজিস্ট্যান্স বাদ গেল। ডু ইউ নিড টু নো এনিথিং এলস? স্যার সেই ফ্যাক্টর গুলো। শেপ ফ্যাক্টর গুলো, এক্সেলেন্ট। শেপ ফ্যাক্টর F12 F13, এই যে রেজিস্ট্যান্স জানতে হবে, সো শেপ ফ্যাক্টর তোমাকে অবশ্যই F23, এই জিনিসগুলো তোমাকে, এই তিনটা শেপ ফ্যাক্টর কিভাবে বের করা যায় দেখো। F12 বের করতে চাই, তাহলে আমি 1 সারফেস থেকে আমি ভিউ ফ্যাক্টরে যে সামেশন রুল, আগের দিনের কনসেপ্ট, এগুলো কিন্তু বাদ যায়নি, এগুলো রয়ে গেছে, সমান 1, এটা অ্যাড করলাম। 1 কি জানি? F11 জানি আমি, বা F12 জানি? কোনটা জানি? F13, তিনটার মধ্যে একটাও কি জানি না? কোনোটাই জানি না। Sir, F110. F10, গুড, ভেরি গুড। তাহলে F12 এটা কি 0 হবে? বা 13 এগুলা 0 হবে না, কিন্তু এটার যোগফল 1 হবে, এইটুকু বুঝতেছি। তাহলে কোনটা ডায়াগ্রাম থেকে বের করা যায় বলতে পারবা কেউ? এটা ইজি ডায়াগ্রাম থেকে বের করা, না এইটা? Sir, 1, 2. 1 2 কেন? এই যে 1 নম্বর সারফেস এইটা, আর 2 নম্বর সারফেস এইটা, সো দুইটা সার্কেল, একটা উপরে আছে, একটা নিচে আছে, দুইটা প্লেট, যেটা 1 2 F12, এটা আমাদের ভ্যালু আসবে 0.38। কোত্থেকে আসলো ডায়াগ্রাম অর ইকুয়েশন? লেটস গো, তাকাও কোন ইকুয়েশন বা কোন ডায়াগ্রামে যাই, চলো এই যে এটা, দেখছো? এটার সাথে ম্যাচ হচ্ছে। তো এক্সামে তোমার বুঝতে হবে কোনটার সাথে ম্যাচ হচ্ছে, এই যে এটার সাথে ম্যাচ হচ্ছে। সো এগুলা রেডিয়াস যদি জানো, লেন্থ জানো, দেওয়া আছে সবই, তুমি ভিউ ফ্যাক্টরটা বের করে নিতে পারো, বোঝা যায়? সো F12 যদি জেনে যাও, F13 অটোমেটিক চলে আসতেছে, 1 বিয়োগ 1 থেকে বিয়োগ করলে, সো সেটাই এখানে লেখা হয়েছে। তো আমাদের শুধু F12 আর 13 জানলেই হচ্ছে না, আমাদের সাথে F23ও জানতে হবে, বা হ্যাঁ 23 জানতে হবে। সেক্ষেত্রে 2 2 2 2 1 সমান 1, তার মধ্যে এইটা ফ্ল্যাট সারফেস 2, সো এটাকে 0 দিয়ে বাদ দেওয়া যায়। এখন বলো, এই দুটো আমাদের কোনোটা কি আমরা জানি? আমরা তো আগে দুইটা বলছি, ওই কোন জায়গা কিভাবে বের করবো, 0.38 আসছিল, 0.62 আসছিল। এখন আমাকে কে বলতে পারবা F23 আর F21 এর মধ্যে কোনটা জানো এবং কেন, কত? 1 মাস দিব, বলো তো। F23 আর F21 এর মধ্যে তুমি কোনটা জানো এবং কেন জানো? স্যার F21 21, ওকে, কিভাবে, কত? 1 মাইনাস F12। না, 1 - F12 কেন এটা বললাম? আন্দাজে বললাম। স্যার F12 থেকে বের করা যাবে। কিভাবে কিভাবে করা যাবে? কত হবে ভ্যালু? বুঝলাম তো, বের করা যাবে, কত হবে ভ্যালু? কুইক বলতে হবে, কেউ পারবে? F12 আর F21 কোন ফর্মুলা দিবে? আমরা 4টা ফর্মুলা করছিলাম, মনে আছে? স্যার চার, দুইটা ইকুয়াল হবে। হ্যাঁ, কেন ইকুয়াল কেন বলো? ঠিক আছে, বলো স্যার কেন? সামেশন ফর্মুলার আগে ফর্মুলার নামটা ঠিক মনে নেই। না, সামেশন ফর্মুলা না, ইকুয়াল হবে, এখানেও লেখা আছে, এই যে নিচে স্লাইডেও লেখা আছে ইকুয়াল। কারণ বলতে হবে তো, ফর্মুলা দিয়ে করতে হবে। বলতে পারবা কেউ কোন রুলস ইউজ করতেছি?
সিমেট্রি ফর্মুলা যেখানে বলছে সিমেট্রি ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে এরিয়া দিয়েও করতে পারো। সিমেট্রি দিয়েও করতে পারো, আবার তুমি চাইলে এরিয়া দিয়েও করতে পারো, রেসিপ্রোসিটিও করতে পারো, ইচ্ছা তোমার। যেমন রেসিপ্রোসিটি কি বলছে, A1 F12 ইকুয়াল টু A2 F21, এটা ছিল রেসিপ্রোসিটি রুল। এরিয়া A1 A2 সেম, তাহলে এই দুইটা সেম, এটাও হয়। আবার সিমেট্রিও বলা যায় এখানে, যদি এখানে সিমেট্রিটা অতটা স্ট্রং মনে হয় না, তারপরেও এই সারফেসের রেসপেক্টে এ যা আছে তাই ওইভাবে বলতে পারো আর কি, সাইডের রেসপেক্টে টপ বটম সিমেট্রি, বাট বেস্ট হয় এখানে রেসিপ্রোসিটি দিয়ে বলা আর কি। তারপর তুমি সিমেট্রি ধরতে হলে বলো, বাট স্ট্রং হচ্ছে রেসিপ্রোসিটি রুলস, ওইটা দিয়ে বলতে পারি এই দুইটার সমান, কারণ এরিয়া সেম। মেন কথা হলো এইটার এরিয়া এটার এরিয়া সেম। তো যাই হোক, এইটা দিয়ে তুমি বের করে দিলা দুইটা, তাহলে সব ভিউ ফ্যাক্টর জানলা। এখন প্রবলেমটা কি করতে হবে আমাদের, দেখো ওই ঘুরে ফিরে ওই সার্কিটে J1 J2 জানি না, আননোন জানি না, J3 আমি জেনে গেছি সিগমা T4, তাই তো এরকম জানছি, বাট স্টিল আমাদের নোট তিনটা, J1 J2 J3, যেহেতু আমাদের তিনটা নোট আমরা তিনবার ফর্মুলা দিব। তো এইটা দেখো না তোমরা, এই যে এখানে এই জিনিসটা দেখো না, হ্যাঁ এটা দেখো না, এইটা দেখো না, কেন এটা বুঝবা না দেখলে, এমনি অনেকগুলো লাইন রিডিউস করে লেখা হয়েছে। তোমাদের বেসিক যে তিনটা ইকুয়েশন J1 J2 J3, এই যে এই সার্কিট ডায়াগ্রামে আমরা নোডাল অ্যানালাইসিসের মতো সেম যে অ্যানালাইসিসটা করেছিলাম, সেই অ্যানালাইসিসটা করে যেটা পেয়েছিলাম সেইটা ফর্মুলা দিয়ে এটাকে তোমরা হোমওয়ার্ক করে সলভ করার চেষ্টা করো, এটা হোমওয়ার্ক থাকবে তোমার ডিটেলস। তবে দেখো তিনটা আননোন সলভ করলে J1 J2 J3, তার মধ্যে অলরেডি J3 জানা আমার, সিগমা T34, সেটা মোটামুটি জানা। তো এখন জাস্ট তোমায় কি করতে হবে, J1 J2 J3 জেনে গেলে, এখন চাইছে কি প্রবলেম, চাইছে যে ডিটারমাইন দা নিট রেট অফ হিট ট্রানজিশন ইন ইচ সারফেস, প্রত্যেকটা সারফেস থেকে কত হিট ট্রান্সফার হচ্ছে, 1 থেকে কত, 2 থেকে কত, 3 থেকে। তো 1 থেকে যখন হচ্ছে, খেয়াল করো আমাদের সার্কিট ডায়াগ্রামটা এরকম ছিল, এরকম ছিল, আর এইদিকে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা J1 ছিল, এটা J2 ছিল, এটা J3 ছিল। 1 থেকে যখন হচ্ছে, খেয়াল করো আমাদের কি হবে, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, তাই তো। তাহলে হিট ট্রান্সফার কিউ সমান 1 থেকে লেখা যায় J1 মাইনাস J2 ভাগ এই যে সারফেস রেজিস্ট্যান্স 1/A1 F12, তাই তো, প্লাস এদিক থেকে বেরোচ্ছে আবার J1 মাইনাস J3 1/A1 F13, এইটা হচ্ছে একের হিট ট্রান্সফার। 2 এর সেম অ্যাপ্রোচ, 2 থেকে এদিকে দাও এদিকে দাও পেয়ে যাবে, 3 থেকে সেম ওয়েতে অ্যাপ্রোচ করো, 3 ইজিলি পাওয়া যাবে তিনটা। সো তিনটা অ্যাপ্রোচ দিয়ে এই যে Q1 Q2 Q3 বের করে এই প্রবলেমটা ডিটেলস লাইন বাই লাইন করে হোমওয়ার্ক করে আমাকে স্ক্যান করে আপলোড করে দেবা, বা ইমেল করে, সরি আপলোড নেই, ইমেল করে দেবা, ঠিক আছে। ইমেল করে দিলে আমরা দেখবো যারা পেরেছো তাদেরকে মার্কস দেবো নেক্সট ক্লাসে। সো নেক্সট সোমবার আমাদের যে ক্লাসটা হবে, ওটা আশা করি আমাদের শেষ লাস্ট ক্লাস হবে বিফোর কুইজ, এন্ড অলসো দেখি আমরা বুধবার লাগে কিনা আমাদের, হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটা বোঝা গেছে, এমনি বেসিকটা কিভাবে অ্যাপ্রোচ করে আগাতে হবে, নিজে হাতে করতে হবে, আদারওয়াইজ তুমি এটা পারবে না। তো এই জন্য আমি হোমওয়ার্কের জন্য রেখে দিলাম, কারণ তুমি এখানে ভাস্ট ক্যালকুলেশন দেখে জাস্ট তাকায় আছো, সো ইউ উইল নট গেট দ্য রিয়েল ফ্লেভার অফ ডুইং ম্যাথ, যে অনলাইনে যেটা একটু ডিফিকাল্ট, বাট স্টিল হোমওয়ার্ক করো, স্ক্যান করে আপলোড করে, আমি বোনাস 2 মার্ক করে দেবো, হ্যাঁ, যারা পারবে। ডিটেলস থাকবে লাইন বাই লাইন, আই উইল গিভ দ্য কোয়েশ্চন। আচ্ছা, এখন আসো, কোশ্চেন আছে এটা নিয়ে কারো, আমরা একটু আগাই, আর কারো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, দেন এই ম্যাথটা দেখো, ওই ধরনেরই ম্যাথ এটা, বাট একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ। কেন অ্যাপ্রোচ ডিফারেন্ট দেখো, খেয়াল করো, এইখানে আমরা ওই আগের মতোই তিনটা সারফেস ইনক্লুড, তবে এখানে যেটা হচ্ছে একটা সারফেস ইমিসিভিটি দেখা যাচ্ছে, দেওয়া আছে, আর একটা সারফেস ব্ল্যাক বলে দিচ্ছে, তাহলে একটু ভালো হয়েছে আমাদের জন্য, যেহেতু আমাদের এমিসিভিটি ব্ল্যাক হলে এমিসিভিটি 1, কিন্তু আরেকটা সারফেস বলছে ইনসুলেটেড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনসুলেটেড। একটা সারফেস তুমি ইনসুলেট করে দিছো ফার্নেসের,
ওই দিক দিয়ে হিটটা বাইরে যাইতে দেবে না, বাকি দুইটা সারফেসের মধ্যে হিট ট্রান্সফারটা ম্যাক্সিমাম হবে। তাহলে যেটা তুমি ইনসুলেট করেছো, যে সারফেসটা, ওখানে কোনো হিট ট্রান্সফার হবে কি হবে না? স্যার হবে না। হবে না। তাহলে কিউ জিরো মানে নো হিট ট্রান্সফার। তাহলে আমাদের ওই যে থার্ড যে রেজিস্ট্যান্সটা ছিল, এটা EB3 আর এটা ছিল J3। তো এদের মধ্যে যে হিট ফ্লো হচ্ছে, তাহলে হিট ফ্লোর ইকুয়েশন কি? কিউ সমান EB3 মাইনাস J3 ভাগ রেজিস্ট্যান্স 1 মাইনাস এপসাইলন 3 A3 এপসাইলন 3। খেয়াল করো, ব্ল্যাক বডির কারণে এইটা জিরো হয়ে গেছিল, এই দুটা সমান হয়ে গেছিল, আর এখন হবে ইনসুলেটেড। সো যেহেতু ইনসুলেটেড বলছে, এখানে কোনো হিট ট্রান্সফার হবে এই রেজিস্ট্যান্সে? এখানে কোনো হিট ট্রান্সফার হবে এখান দিয়ে? ইনসুলেটেড নো তো। স্যার। সো যেহেতু ইনসুলেটেড হিট ট্রান্সফার হবে না, তাহলে কিউ জিরো। তাহলে কিউ জিরো মানে 0 ইন্টু রেজিস্ট্যান্স 0। তাহলে EB3 সমান কি দাঁড়াচ্ছে? J3। EB3 সমান J3। বুঝা যায়? সো এই যে দুইটা জিনিস, একটা ইনসুলেটেড একটা ব্ল্যাক, এই দুইটা আমাদের হেল্প করে। এইখানে রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দিল, এইখানে রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দিল, সার্কিটটা এখন আরো ছোট হয়ে গেল। এখন মোটামুটি বোঝা যাচ্ছে এইটার সাথে এইটা, ওই যে সিরিজ প্যারালাল তোমরা পড়ছো, এইটা এটা সিরিজে আছে, সেটার সাথে এইটা আবার আছে প্যারালালে, তার সাথে এইটা আছে সিরিজে, তাই তো? এটা সিরিজ, এটা যোগফলের সাথে এটা আছে প্যারালাল, সেইটার সাথে এইটা আছে সিরিজ, টোটালটা এখান থেকে রেজিস্ট্যান্স বের হয়ে যাবে যদি দরকার হয় আমাদের EB1 আর EB2 এর মাঝে টোটাল। তখন আদারওয়াইজ যেটা এটা যেমন আছে সারফেস, এটা স্পেস স্পেস স্পেস, সো তিনটা স্পেস একটা সারফেস রেজিস্ট্যান্স এই ম্যাথে রয়ে গেল। তো এখন এটা যদি সলভ করতে যাই আগের মতো ইকুয়েশন, বাট দেখো ম্যাথটা খুব সহজে সলভ করা যাচ্ছে কেন? সরি, এই স্লাইডটা ডাবল হয়ে গেছে। ও দ্যাটস ফাইন, আমরা এটা দেখি। দেখো আগের মতো এটা আমরা এই যে Q1 দেখছো একবারে রেজিস্ট্যান্সটা, তো আসলে রেজিস্ট্যান্স কি হয়? প্রথমে R13 আর R23, এই দুইটা হলো সিরিজ রেজিস্ট্যান্স। তাহলে এটা একটা লিখলাম RS, এটা এই দুইটা যোগফলের সাথে এটা আছে প্যারালালে, তাহলে 1 RP প্যারালাল বুঝালাম P দিয়ে, 1 R12 যোগ 1 R13 যোগ R23, তাই তো? এখন উল্টাই দিলে RP সমান কি দাঁড়াচ্ছে দেখো, RP সমান ইনভার্স করে দিচ্ছি, এইটুকে রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, আর এটার সাথে সিরিজে যোগ আছে R1 যোগ করে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স R1 যোগ RP, R1 যোগ এইটা, টোটাল রেজিস্ট্যান্স। এই দেখো টোটাল রেজিস্ট্যান্স এইটা। জাস্ট বেসিক ইলেকট্রিক্যালের যে নলেজটা ওই রকমই আমাদের। তবে হ্যাঁ, এখানে কোনটা কি রেজিস্ট্যান্স বুঝতে হবে। R1 সারফেস, একটাই সারফেস, বাকিগুলা কিন্তু স্পেস রেজিস্ট্যান্স, যেটা ভিউ ফ্যাক্টরের সাথে রিলেটেড আগের মতোই। যেমন এটা ছিল 1/A1F12, এটা ছিল 1/A1F13, এটা ছিল 1/A2F23। তাহলে এগুলো সব ভিউ ফ্যাক্টর যদি জানি আমি, তাহলে কিন্তু এটা আমি ইজিলি এই যে কিউ সমান EB1 মাইনাস EB2 ভাগ অল দা রেজিস্ট্যান্স EB1 সিগমা T4 মাইনাস সিগমা T4 দিয়ে সলভ করলে এটা কিন্তু সলভেবল। তবে হ্যাঁ, এখন কোশ্চেন হলো, কোশ্চেন চেয়েছে হিট ট্রান্সফার, কত পরিমাণ হিট ট্রান্সফার হলো এখান থেকে ওখানে। তো এই যে আমাদের এইটা EB1 EB2 ভোল্টেজের ডিফারেন্স ভাগ রেজিস্ট্যান্স। হ্যাঁ, এখন এগুলা বের করতে হবে, A1 A2 এরিয়া এগুলা করতে হবে। এখন দেখো আমাদের বলছে পার ইউনিট লেন্থ অফ দ্য ডাক্ট, কোশ্চেন বলে দিচ্ছে যে ডিটারমাইন দ্য রেট এট উইচ হিট মাস্ট বি সাপ্লাইড টু দ্য হিটেড সাইড এক্সটার্নালি পার ইউনিট লেন্থে বলছে। সো আমাদের মানে এরিয়া 1 পার ইউনিট লেন্থ যেহেতু ধরে নিচ্ছি, আর ট্রায়াঙ্গুলার ডাক্ট প্রত্যেকটা 1 1 1, তাহলে 1 × 1 1 মিটার স্কোয়ার। এখন ভিউ ফ্যাক্টরটা কত? ট্রায়াঙ্গেল যেহেতু সিমেট্রি দিয়ে করা যায়,
কেমনে করা যায়? এই যে 1 থেকে 2 আর 1 থেকে 3 আবার 2 থেকে 3 যে তিনটা আমাদের লাগবে এই যে রেজিস্ট্যান্সের জন্য। খেয়াল করো এই তিনটা রেজিস্ট্যান্সের জন্য এই যে এটা এটার জন্য যে তিনটা লাগবে সবগুলো হচ্ছে 0.5। কেন 0.5? আসো সামেশন দাও, সিমেট্রি দুইটাই দাও। সামেশন বলতেছে কি এই যে 1 থেকে f11 যোগ f12 যোগ f13 সমান 1, তার মধ্যে 1 1 0 আর এইটা আর এটা সমান কারণ সিমেট্রি। সো এটা কত হচ্ছে এক একটা 0.5 0.5। সো দেখো আমরা সব পেয়ে গেলাম 0.5, এরিয়া ইউনিট দাগ বলছে। এখন EB1 সিগমা T14 EB2 সিগমা T টু দি পাওয়ার 4 এগুলা বসায় জাস্ট সলভ করলে তুমি 28 কিলোওয়াট পাচ্ছ। তাহলে দেখো 3 সার্কিট হলেও এখানে নোডাল অ্যানালাইসিস ওইভাবে লাগতেছে না। কেন লাগতেছে না? আমাদের তো দুইটা আননোন সলভ হয়ে গেছে। দুইটা আননোন আমরা এই যে আমাদের ইনসুলেটেড এবং ব্ল্যাক সারফেসের কারণে নালিফাই হয়ে গেছে। দুইটা আননোন মানে বের হয়ে গেছে, নালিফাই বলতে বলছি ইজিলি বের হয়ে গেছে। তোমার কাজ একটা ইকুয়েশন দিয়ে তুমি সলভ করে ফেলতে পারতেছো প্রবলেমটা। তো এটা মোটামুটি বোঝা গেছে। কারো কোশ্চেন আছে এই প্রবলেমটা? এটা সরি, এনিওয়ান এনি কোশ্চেনস? নো স্যার। আচ্ছা, তাহলে লাস্ট টপিক এটা আমাদের শিলটা, এটা আমরা নেক্সট দিন করব। তার আগে জাস্ট একটু বলি একটা লাইন, শিলটা কেন ইউজ হয়, রেডিয়েশন শিলটা আমরা কেন ইউজ করি। অনেক সময় রেডিয়েশন হিট ট্রান্সফারটা আসলে আমাদের ডিজায়ারেবল না, অনেক হাই টেম্পারেচার রেডিয়েশন ক্ষতি হয়। যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলো, পাওয়ার রিয়েক্টর বলো, রেডিয়েশন শিল্ডিং করে যতটা কমানো যায় সেটা চেষ্টা করা। তো এই শিল্ড যদি কোনো কারণে নষ্ট হয়, হাই টেম্পারেচার রেইজ হয়ে যাবে রেডিয়েশন টেম্পারেচার কারণে, এটা তখন এটা একটা প্রবলেম তৈরি করবে। যেমন তোমরা হয়তো দেখছো মহাকাশযান, হ্যাঁ ভারতের একটা, হ্যাঁ এটা কল্পনা চাওলা বা এরকম একজন নামে একজন ছিল অ্যাস্ট্রোনট। তো ওরা কিন্তু গেছিল হ্যাঁ বাইরে স্পেস স্টেশনে, পরে ফেরার সময় এটা যে ঢুকলো যখন, তখন কিন্তু এটা মানে আর্থে যখন ঢুকলো তখন কিন্তু এটা ভূপাতিত হলো। কারণটা কি ছিল? ওদের রেডিয়েশন শিল্ডে ড্যামেজ হয়েছিল। শিল্ডটা ঠিক মতো কাজ করে না, যখন অনেক টেম্পারেচার ওঠে বডিটা উত্তপ্ত হয়ে পুড়ে গেছে এবং এট দ্য এন্ড শেষ মোমেন্টে এসে তারা কিন্তু সবাই মানে মারা গেছিল। এরকম একটা ঘটনা আছে বেশ আগে, আই থিঙ্ক 20 years ago। তো এই শিল্ডিং ডিজাইন ভেরি ইম্পর্টেন্ট ফর হাই টেম্পারেচার সোর্স। সেটা নিয়ে আমরা এবার কিভাবে ডিজাইন করা যায় আমরা নেক্সট ক্লাসে দেখবো, এটা দিয়ে আমরা ম্যাথ করারও চেষ্টা করব। তো মোটামুটি আজকে এ পর্যন্তই, আমরা মেজর পার্ট অনেকখানি শেষ করে ফেলছি রেডিয়েশনে। তোমাদের ওদের একটু কম হয়েছে, তো ওদের সাথে এটাই শেয়ার করব। দেখি কোনো কোশ্চেন আছে তোমাদের? এনি কোশ্চেন? তো ধরে নিতে পারো আমাদের মানডে লাস্ট ক্লাস, হ্যাঁ, এবং টুইসডে আমাদের ক্লাস টেস্ট, ঠিক আছে? তো টুইসডেতে ক্লাস টেস্টটা 9টা থেকে তোমরা আই গেস 3টার মধ্যে দেওয়ার চেষ্টা করবো। আমি থাকবো ক্যাম্পাসে, জানা। সিয়ার আছো এখানে?